সরস্বতী পুজোর আগে মধ্যবিত্তের লক্ষ্মীরা 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে লাগবে না কোনো কর। মধ্যবিত্তের স্বস্তি দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বেতনভোগ কর্মীদের জন্য বড়সড় ঘোষণা বলা যায়। নতুন কর কাঠামোয় 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো রকম আয়কর দিতে হচ্ছে না। আর বাজেটে সেখানে প্রবীণ নাগরিকদের দিকেও নজর রাখা হয়েছে, তাদের জন্যও বড় ঘোষণা রয়েছে। 60 যারা তাদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ 1 লক্ষ টাকা, যদিও পুরনো কর কাঠামো অপরিবর্তিতই রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর একবার যদি আমরা একটুখানি এক ঝলকে আজকে গোটা বাজেটের দিকে নজর রাখি, তাহলে এক ঝলকে একটু দেখে নেওয়া যাক যে এই বাজেট থেকে ঠিক কি কি প্রাপ্তি হলো। অবশ্যই প্রথমে 12 লাখ টাকা পর্যন্ত আয়কর মুক্ত থাকছে, এইটা অবশ্যই সব থেকে বড় বিষয়। এবং আগামী সপ্তাহে নয়া আয়কর বিলও আসতে চলেছে, সেদিকেও আমাদের যেরকম নজর রয়েছে। আর সাধারণের জন্য সহজতর কর ব্যবস্থা, সরলীকরণ, সহজতর কর ব্যবস্থা সাধারণের জন্য। আর কর দাখিলের প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে, কর দাখিল করার প্রক্রিয়া আরো সহজ হবে, স্বচ্ছ হবে। কর্পোরেট সংস্থাগুলোর জন্য কিন্তু কম জটিলতা থাকছে, অর্থাৎ গোটা ব্যবস্থাপনা একটা সরলীকরণ। 36টি জীবনদায়ী ওষুধে পুরোপুরি শুল্ক ছাড় দেওয়া হলো, 36টি জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে। সরকারি স্কুলে সেখানে ইন্টারনেট, 5টি আইআইটির আসন বৃদ্ধির কথা ঘোষণা করা হলো। স্কুলে ইন্টারনেট ব্যবহার করে পড়াশোনার সুযোগ থাকছে, এটাও একটা অত্যন্ত উল্লেখযোগ্য। শিক্ষা ক্ষেত্রে যদি নজর রাখা যায়, আর খেলনার বাজার, সেখানে গ্লোবাল হাব হবে ভারত, গোটা খেলনার বাজারে গ্লোবাল হাব হবে ভারত। পরিকাঠামোর উন্নয়নের জন্য আলাদা বিনিয়োগ থাকছে। প্রাপ্তির দিকে যদি নজর রাখা যায়, আর আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, রাজীবের সঙ্গেও আমরা কথা বলবো। রাজীব, সবার প্রথম আজকে যদি গোটা বাজেটের এক ঝলকের প্রাপ্তি আমরা দেখলাম, কিন্তু সবার প্রথম অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা দিয়ে শুরু করা যায়, তাহলে সেটা হচ্ছে যে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো রকম কর দিতে হবে না। মধ্যবিত্তের জন্য, যারা বেতনভুক্ত কর্মী থাকছেন, তাদের জন্য এটা সব থেকে বড় একটা স্বস্তি এবং একটা আজকের বাজেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণাও বটে। দেখো, 150 কোটির ভারতবর্ষে মধ্যবিত্তের সংখ্যা সব থেকে বেশি। আর সেই মধ্যবিত্তে ভোটারদের উপরই নির্ভর করে সরকার কারা গড়বেন, কারা সরকার থেকে চলে যাবেন। ঠিক যখন বিহারে নির্বাচন আসছে চলতি বছরে, ঠিক 2 দিন পরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন, তার আগে মধ্যবিত্তদের জন্য বড় একটি উপহার কেন্দ্রীয় সরকার কিন্তু দিয়েছেন। যেখানে এক্সপেক্ট করা হচ্ছিল, অনেকে প্রত্যাশা ছিল যে এবার আয়করে ছাড় দেওয়া হবে, ঊর্ধ্বসীমা আরও বেশি করা হবে, ঠিক তাই হয়েছে। 12 লক্ষ টাকা পর্যন্ত কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আজকে বাজেটে। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা উচিত, তা হলো নিউ ট্যাক্স রিজিম, নতুন যে কর ব্যবস্থা, তার মধ্যেই কিন্তু এটি থাকবে। অর্থাৎ উঠে যেতে পারে পুরনো কর ব্যবস্থা, এমন একটা সম্ভাবনা রয়েছে। তার কারণ আজকেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন আগামী সপ্তাহে আসছে নতুন কর আইন, যে ইনকাম ট্যাক্স ল, তাতে সংশোধন করে নতুন কর আইন আগামী সপ্তাহে, চলতি সপ্তাহের পর আগামী সপ্তাহে আসছে। সেক্ষেত্রে এটি অত্যন্ত বড় একটি সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। পাশাপাশি তুমি যদি দেখো যে পশ্চিমবঙ্গ, তারা বারংবার তারা বঞ্চনার অভিযোগ করে আসে, এবারও তারা বঞ্চনার অভিযোগ করছে। ঠিক পশ্চিমবঙ্গের পাশের রাজ্য বিহার, তাদেরকে ঢেলে সাজানো। অবশ্যই রাজীব, এই বিষয়টা নিয়ে অবশ্যই আসবো, তবে তার আগে আমরা যদি একবার একটু দেখে নিই যে আগে কর কাঠামো ঠিক কেমন ছিল, আর এখন পরিবর্তিত নতুন যে কর কাঠামো, সেই কর কাঠামো ঠিক কেমন হলো, সেদিকে যদি আমরা একবার নজর রাখি। আগের কর কাঠামো এবং এখন যে কর কাঠামো রয়েছে, বার্ষিক আয় যাদের 12 লক্ষ টাকা, তাদের যেখানে কর দিতে হচ্ছিল 71,500, আর এখন যদি বলা যায় তাহলে সেক্ষেত্রে করের একেবারেই ছাড়, জিরো, সাশ্রয় হচ্ছে 71,500 টাকা। 13 লক্ষ যদি যাদের বার্ষিক আয়, সেক্ষেত্রে তাদের কর দিতে হতো 88,400 টাকা, আর এখন যেখানে কর দিতে হচ্ছে 66,300 টাকা, তাহলে সাশ্রয় কত টাকা হচ্ছে? 22,100 টাকা। এবার 15 লক্ষ টাকা যাদের বার্ষিক আয়, তাদের কত কর দিতে হতো? 1,30,000 টাকা তাদের কর দিতে হতো, যাদের বার্ষিক আয় ছিল 15 লাখ। আর কর এখন তাহলে কত দিতে হবে? 97,500 টাকা। তাহলে সাশ্রয় হচ্ছে 32,500 টাকা। এটা হচ্ছে আগে কর দেওয়া এবং এখন কত কর দিতে হবে এবং সাশ্রয় বা কত হবে, অর্থাৎ সঞ্চয়ের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু আগের এবং এখনের যদি কর স্ট্রাকচার, কর কাঠামোর দিকে আমরা নজর রাখি, তাহলে এই বিষয়টা কিন্তু পরিষ্কার হচ্ছে।
আর এবার যদি আমরা একটু দেখব যে কোন কোন জিনিসের দাম বাড়লো এবং কোন কোন জিনিসের দাম কমলো, সেদিকেও আমরা একবার নজর রাখি যে দাম বৃদ্ধি হলো কোন কোন জিনিসের এবং দাম কমলো কোন কোন জিনিসের। মোবাইল ফোন, দাম কমছে মোবাইল ফোনের। আর কোন জিনিসের দাম কমছে? ফোনের যেরকম, মোবাইল ফোনের যেরকম দাম কমছে, 36টি জীবনদায়ী ওষুধ, সেক্ষেত্রেও কিন্তু বলা যায় যে 36টি জীবনদায়ী ওষুধের দাম কমছে। ইলেকট্রনিক্স যে গাড়ি, সেইখানের গাড়িরও কিন্তু দাম কমছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।